হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে ইন বেঙ্গলি, সম্পূর্ণ বাংলাতে তোমাদের ক্লাস হচ্ছে। আজকে তোমাদের বায়োলজি থেকে ক্লাস করাবো সাইটোলজি চ্যাপ্টারটা, অর্থাৎ কোষবিদ্যার যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেটা তোমাদের বাংলায় ক্লাসটা করাবো। লুসিয়েন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বইটা থেকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। সাথে যে ডেসক্রিপটিভ বইটা আছে সেখান থেকেও কিছু ইনফরমেশান নিয়ে একদম সম্পূর্ণ প্যাকড আপ তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। খুব ইম্পর্টেন্ট ক্লাস এগুলো, অবশ্যই তোমরা দেখবে। যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নাও না কেন, তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটা। আজকে তোমাদের ক্লাস করাবো হচ্ছে কোষবিদ্যা। তোমাদের বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো এর আগে হয়ে গেছে সেইগুলো একবার দেখে নাও। তোমাদের যে চ্যাপ্টারগুলো আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এতগুলো চ্যাপ্টার তোমাদের অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। লুসিয়েন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বই, তাই এতগুলো চ্যাপ্টার তোমাদের অলরেডি কমপ্লিট আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা অবশ্যই এটা চেক আউট করো, ওখানে সমস্তটা পেয়ে যাবে। এছাড়া বায়োলজির সাথে সাথে তোমাদের জিওগ্রাফি এবং হিস্ট্রির ক্লাসগুলো চলছে। জিওগ্রাফিটা অলমোস্ট প্রায় কমপ্লিট তোমাদের হয়েই গেছে, তোমাদের হিস্ট্রির ক্লাসটা চলছে। তা সেই ক্লাসগুলো যারা করোনি এখনও পর্যন্ত অবশ্যই করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা প্লে লিস্টে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। লুসিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমি তোমাদের কভার করে দেবো। তোমরা যদি ঠিকঠাকভাবে আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদেরকে লুসিয়েন্ট গোটা বইটা তোমাদের আমি বাংলাতে কভার করে দেবো। আজকে যে চ্যাপ্টারটা তোমাদের করাবো সেটা হচ্ছে সাইটোলজি, অর্থাৎ কোষবিদ্যা। ওকে, কোষবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার আগে দুটো কথা। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। এছাড়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো, ওখানেও নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তা তোমরা যদি চাও অবশ্যই যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তারও তোমরা যেয়ে সেখান থেকে চেক আউট করে নেবে। আর ক্লাসটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় বা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করে দিতে ভুলবে না। শেয়ার করে অন্যদেরও জানাও, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। ওকে, এরকম ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকো। চলো তাহলে শুরু করি বাংলায় লুসিয়েন্টের আজকে বায়োলজির চ্যাপ্টারটা কোষবিদ্যা। লুসিয়েন্টের অবজেক্টিভ কোশ্চেনে যাওয়ার আগে কিছু বেসিক তথ্য তোমাদেরকে দেবো এই কোষবিদ্যা সম্পর্কে, যেটা জানাটা খুবই জরুরি একটা চ্যাপ্টার শুরু করার আগে। প্রথমেই তোমাদের জানতে হবে কোষবিদ্যা কি। স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি, অর্থাৎ কোষের যে অধ্যয়ন তাকে বলা হয় সাইটোলজি। এই জিনিসটা তোমাদের আগেই জানতে হবে। নেক্সট হচ্ছে চ্যাপ্টারটা পড়বো সাইটোলজি, অর্থাৎ সেল সম্পর্কে, অর্থাৎ কোষ সম্পর্কে। তাই কোষ কি? কোষ হলো জীবনের মৌলিক কাঠামোগত এবং কার্যকারী একক। এক কথায় কোষ বলতে এটা কি বোঝানো হয়? তাহলে এবার প্রশ্ন উঠে আসছে যে মৌলিক কাঠামোগত এবং কার্যকারী একক কোষকে কেন বলা হয়? সেইটা জানলেই তোমাদের এই কোষ চ্যাপ্টারটা সম্পর্কে একদম বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এককোষী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। এক বা একাধিক কোষ দিয়ে কিন্তু গঠিত হয়। তাই কোষকে জীবদেহের গঠনমূলক একক বলা হয়। একটি মাত্র কোষ থেকেই প্রত্যেক জীবের জীবনযাত্রা কিন্তু শুরু হয়। ক্লিয়ার হলো বিষয়টা? এছাড়া জীবদেহের সমস্ত জৈবিক ক্রিয়াগুলো কোষের মধ্যেই কিন্তু সম্পন্ন হয়। সমস্ত ধরনের জৈবিক ক্রিয়া, জৈবিক ক্রিয়া কোনটাকে বলছে? বায়োলজিক্যাল যে ওয়ার্কগুলো হয়, অর্থাৎ জৈবিক ক্রিয়াগুলো। যেমন ধরো শরীরের মধ্যে পরিপাক, পুষ্টি, শোষণ, রেচন, জনন, বৃদ্ধি, এগুলো শরীরের মধ্যেই হচ্ছে না? এইগুলোকেই বলা হচ্ছে জৈবিক বা বায়োলজিক্যাল ওয়ার্ক। এই জীবদেহের এই বায়োলজিক্যাল সমস্ত বা জৈবিক ক্রিয়াগুলো এই কোষের মধ্যে কিন্তু সম্পন্ন হচ্ছে, আর সেইগুলো সবই কোষে এককভাবে সম্পন্ন হতে পারে। এই জন্যই এক কথায় কোষকে জীবদেহের কার্যগত ও গঠনগত একক বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হলো। এবার তোমাদের আর একটা ইনফরমেশন দেব। সেল অর্থাৎ কোষ শব্দটি প্রথম 1665 সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক এই ধারণাটি দিয়েছিলেন। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমাদের এটাও কিন্তু জানতে হবে। তাহলে কোষ সম্পর্কে তোমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার হলো। কোষ কি, কোষ তত্ত্ব কোনটাকে বলে, কোষ কে প্রথম তৈরি করেছিল, এই বিষয়টা তোমাদের দিলাম। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা গ্লাসিসেপ্টিকাম, এইটা হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম কোষ। নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। এইগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। আর লংগেস্ট সেল ইন হিউম্যান বডি কোনটা? নিউরন। মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। আর একটা জিনিস জানতে হবে, সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। ওকে, অস্ট্রিচের যে এগ সেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর একটা প্রশ্ন তোমাদের আছে, বিজ্ঞানী আছেন দুজন, একটা হচ্ছে সিলডেন, একটা হচ্ছে সোয়ান। এরা দুজন হচ্ছে বিজ্ঞানী, সিলডেন এবং সোয়ান। 1838 থেকে 39 সালে কোষ তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এই ইনফরমেশনটা তোমাদের এই 6টা যে টুকরো ইনফরমেশন দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কোষ তত্ত্ব চ্যাপ্টারটা শুরু করার আগে এটা অবশ্যই তোমাদের জানতে হবে। একটা চ্যাপ্টার শুরু করতে গেলে সেই বিষয় সম্পর্কে না জেনে শুরু করলে অসম্পূর্ণ থেকে যায় সেই চ্যাপ্টারটা। তাই তোমাদেরকে একটা বেসিক ধারণা দিলাম কোষ সম্পর্কে। বোঝা গেল? তাহলে চলো আমরা চলে যাই প্রথম প্রশ্নে কি বলছে লুসিয়েন্টের।
কোষের নিউক্লিয়াস ব্যতীত অন্য কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে? বলছে কোষের যে নিউক্লিয়াস আছে সেই ব্যতীত অর্থাৎ ছাড়া, তাহলে কোষের নিউক্লিয়াস ছাড়া অন্য কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে বলতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশানগুলো দেখো, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল নাকি লাইসোজোম। তাহলে কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে নিউক্লিয়াস ছাড়া আর কোথায়? রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়ায়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার তাহলে প্রশ্ন উঠে আসছে যে মাইটোকন্ড্রিয়াটা কি? ওকে, তাহলে আমাকে জানতে হবে মাইটোকন্ড্রিয়া কি। শুধু মাইটোকন্ড্রিয়া জানলে হবে না, তাহলে এই গলগি বস্তু কি, সেন্ট্রিওল কি, লাইসোজোম কি, এগুলো থাকে কোথায়, কার অংশ, এগুলো জানতে হবে। এইগুলো জানতে গেলে সেল সম্পর্কে জানতে হবে। তা সেল কাকে বলে সংজ্ঞাটা আমি তোমাদেরকে বোঝালাম। এবার সেলের স্ট্রাকচারটা কি সেটা একটুখানি দেখে নাও। দেখো, কোষ অর্থাৎ সেল এটা হচ্ছে দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষকে বাংলায় বলে আদি কোষ, ইউক্যারিওটিক কোষকে বাংলায় বলে আদর্শ কোষ। ওকে, এই প্রোক্যারিওটিক কোষ আবার দুটি অংশ নিয়ে গঠিত, একটা কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, ইউক্যারিওটিক কোষ তিনটি অংশ নিয়ে গঠিত, একটা কোষ প্রাচীর, একটা কোষ পর্দা, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোনটা কি কি অংশ নিয়ে গঠিত সেটা তোমাদের স্ট্রাকচারের মাধ্যমে দিয়েছি। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট তোমাদের কোষ চ্যাপ্টার সম্পর্কে জানতে গেলে। এবার দেখো, এই যে ইউক্যারিওটিক কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম যেটা আছে সেই প্রোটোপ্লাজম আবার দুটি অংশ নিয়ে গঠিত, একটা নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার এই সাইটোপ্লাজম যেটা থাকে ইউক্যারিওটিক কোষে সেটা আবার তিনটি অংশ নিয়ে গঠিত, একটা ভ্যাকুয়াল, একটা কোষ অঙ্গাণু, একটা হচ্ছে নির্জীব বস্তু। ক্লিয়ার হলো বিষয়টা? আর এই সাইটোপ্লাজমের যে কোষ অঙ্গাণু, এই কোষ অঙ্গাণু কিন্তু আবার অনেকগুলো আছে, 7টা কোষ অঙ্গাণু আছে সাইটোপ্লাজমে। যেমন হচ্ছে সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম আর গলগি বস্তু। এতগুলো হচ্ছে কোষ অঙ্গাণু সাইটোপ্লাজমে। তাহলে একটু আগের প্রশ্নটাই আমরা কি দেখেছি যে কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে? রাইট অ্যান্সার কি হয়েছে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া বলতে কোনটা? মাইটোকন্ড্রিয়া বলতে কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজমের একটা কোষ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? দেখো, গলগি বস্তুটা কিন্তু সাইটোপ্লাজমের একটা কোষ অঙ্গাণু। এই ধারণাটা যে বুঝতে পারবে এই স্ট্রাকচারটা, সে কিন্তু কোষ সম্পর্কে বেসিক আইডিয়াটা একদম তার ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম আমি জিনিসটা? এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এই স্ট্রাকচারটা কিন্তু কোথাও পাবে না তোমরা, অবশ্যই এটা তোমরা দেখবে। আশা করি তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবার আমরা দেখে নেব এই যে কোষের দুটো ভাগ, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ দেখতে কীরকম, ইউক্যারিওটিক কোষই বা দেখতে কীরকম, তাদের মধ্যে মূল ডিফারেন্সটা কী, এটা তো আগে জানা দরকার, নাহলে আমরা কোষ সম্পর্কে কী পড়বো। তাহলে এই দুটো জিনিসকে জানতে গেলে তোমাদের এই দুটো ছবি তোমাদেরকে পাশাপাশি দিয়েছি। আগে দেখো, বাম দিকে যে ছবিটা আছে এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ, আর এই দিকে যে ছবিটা তোমাদের দিয়েছি এটা হচ্ছে তোমার আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। বোঝা গেল? তাহলে এই দুটো ছবি পাশাপাশি তোমাদের এই কারণেই দিয়েছি, দুটো ছবি দেখে তোমরা বুঝতে পারবে দুটোর মধ্যে ডিফারেন্সটা কী আছে। একদম বাংলায় তোমাদের দেওয়া হয়েছে, দেখো তোমরা বুঝতে পারবে। তবু আমি তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে আমি ডিফারেন্সটা বলবো, তোমরা সেগুলো নোট করতে থাকো। দেখো, আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ অ্যাকচুয়ালি কাকে বলে যদি বলতে চাও, এক কথায় যে কোষে নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না সেই রকম কোষকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে। দেখো, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াইড। নিউক্লিয়াইড কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। এটা কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে? নেই। এই অংশটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। কিন্তু ডান দিকে দেখো, এইটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এই নিউক্লিয়াসের ভেতরে দেখো কালো একটা বর্ডার দেওয়া আছে না, সেই বর্ডার অংশটাকে কি বলে? নিউক্লিয় পর্দা। তাহলে আদর্শ কোষে কিন্তু ঠিক তার উল্টোটা হচ্ছে। আদি কোষে হচ্ছে তোমার নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু আদর্শ কোষে বা ইউক্যারিওটিক কোষে কিন্তু নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। এইটা হচ্ছে মেন ডিফারেন্স, এবং সংজ্ঞা যদি তোমরা বলতে চাও তাহলে এইটাই সংজ্ঞা। যার থাকে না সে হচ্ছে তোমার প্রোক্যারিওটিক বা আদি কোষ, আর যার থাকে হচ্ছে সে হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। ক্লিয়ার হলো? একদম বেসিক ধারণাটা সোজা ভাষায়। এই হচ্ছে মূল ডিফারেন্সটা তোমরা মনে রাখবে। আর একটা ডিফারেন্স তোমরা কিন্তু মনে রাখবে, তুলনামূলকভাবে এই আদি কোষটা ছোট এই আদর্শ কোষের থেকে, এবার আদর্শ কোষটা বড়, এই জিনিসটা জানবে। আর তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, এই আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষটা হচ্ছে তোমাদের কি কোষ না, একটা সরল কোষ বা অনুন্নত কোষ, কিন্তু ইউক্যারিওটিক কোষটা হচ্ছে তোমাদের উন্নত এবং অপেক্ষাকৃত জটিল কোষ একটা। এই দুটো ডিফারেন্সও তোমাদের কিন্তু জানতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে ক্রোমোজোমের সংখ্যাটা। আদি কোষে ক্রোমোজোম থাকে মাত্র একটা কোষে একটি মাত্র ক্রোমোজোম থাকবে, এটা হচ্ছে আদি কোষে মানে প্রোক্যারিওটিক কোষে। কিন্তু ইউক্যারিওটিক কোষে কিন্তু একটি কোষে একাধিক ক্রোমোজোম থাকতে পারে। আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে একটি ক্রোমোজোম থাকবে, কিন্তু তোমার ইউক্যারিওটিক কোষে একটি কোষে একাধিক ক্রোমোজোম থাকতে পারে।
এছাড়া আরও ডিফারেন্স তোমাদের জানতে হবে, এই প্রোক্যারিওটিক যে কোষটা আছে, এই প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। এই নিউক্লিয়াসটা আছে, এর ভেতরে নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস নেই, কিন্তু দেখো এখানে নিউক্লিওলাস পাবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা দেখো নিউক্লিওলাস পাবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স, আর একটার মধ্যে পড়তে পারে। তাহলে এখানে আর একটা জিনিস জেনে রাখবে, যেখান থেকে প্রশ্ন কিন্তু আসে, এই যে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষটা আছে, এর রাইবোজোম হচ্ছে 70S, কি 70S প্রকৃতির। আর এই যে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ আছে, এইটা হচ্ছে 80S প্রকৃতির। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, শর্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে। মোটামুটিভাবে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা তোমাদের আমি বললাম, তার ডিফারেন্সটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং নামগুলো তো রয়েইছে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই সেটাকে নতুন করে আর বলছি না। সেটা তোমরা অবশ্যই এগুলো পজ করে ভিডিওটা তোমরা এগুলো দেখে নিও, নামগুলো কোনটাকে কি বলে। চলো এবার আমরা কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনগুলো পড়তে পড়তে আমরা জানবো আরও ডিটেলসে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 2 নম্বর। প্রজন্ম থেকে প্রজন্মে জেনেটিক তথ্য সঞ্চয় ও প্রেরণের জন্য স্বতন্ত্রভাবে উপযুক্ত হলে ডিএনএ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি থাকে? প্রজন্ম থেকে প্রজন্ম বলতে কি না, একটা প্রজন্ম থেকে আর একটা পরবর্তী প্রজন্মে যখন জেনেটিক তথ্য যখন সঞ্চয় হচ্ছে বা প্রেরণ হচ্ছে, সেই স্বতন্ত্রভাবে উপযুক্ত হলে ডিএনএর কোন বৈশিষ্ট্যটা থাকে? এই 4টে অপশানের মধ্যে দুটো স্ট্র্যান্ডের পরিপূরক, স্ট্র্যান্ডের বলতে দুটি সূত্রের পরিপূরক। অপশান বি বলছে ডাবল হেলিক্স। দেখো বায়োলজির বেশিরভাগ টার্ম আছে কিন্তু ইংলিশ টার্মগুলি বেস্ট, সেখানে বাংলা করতে গেলে একটা উদ্ভট ধরনের টার্ম সেখানে দাঁড়িয়ে যাবে, সেটা কিন্তু বুঝতে তোমাদের অনেকটাই অসুবিধা হবে। কিছু কিছু টার্ম ওই জন্য ইংলিশ টার্মটাই স্পেসিফিক, কেননা তোমাদের এক্সামে কিন্তু দেখবে বায়োলজিক্যাল টার্মগুলো কিন্তু ইংলিশেই, সেটা বাংলায় শুধুমাত্র জাস্ট লিখে দেয়। যেমন ডবল হেলিক্স, এটা এরকমই লেখা থাকবে তোমাদের এক্সামে বাংলায়, ডবল হেলিক্স। ওকে, পেঁচানো মইয়ের মতো যেটাকে বাংলা করলে হয়। ওকে, বায়োলজিক্যাল টার্মগুলো কিন্তু তোমরা একটু মনে রাখতেই হবে ইংলিশে। অপশান সি বলছে প্রতি বাঁকে ভিত্তি জোড়া সংখ্যা। ওকে, নাম্বার অফ বেস পেয়ার্স পার টান সুগার ফসফেট ব্যাকবোন, অর্থাৎ সুগার ফসফেট যে কশেরু যেটা থাকে ব্যাকবোনটা সেটা। তাহলে ডিএনএর কোন বৈশিষ্ট্যটা এখানে প্রেরণ হচ্ছে? এটা হচ্ছে তোমার অপশান বি, অর্থাৎ ডবল হেলিক্স। ডবল হেলিক্সটা কি? এ দেখো পাশে ছবিটা দিয়েছি, দেখো পেঁচানো জিনিসটা যে থাকছে, এইটা হচ্ছে তোমার নিম্নলিখিত বৈশিষ্ট্যটা প্রেরিত হয় কখন? একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মের যখন জেনেটিক তথ্য সঞ্চয় বা প্রেরণ করা হয়। ক্লিয়ার হলো? এই জিনিসটাকে বলা হচ্ছে। এই ডাবল হেলিক্সের অ্যাকচুয়াল বাংলা যদি বলতে চাও তাহলে বলতে পারো তোমরা দ্বিতন্ত্রী কুণ্ডলী। দ্বিতন্ত্রী কুণ্ডলী মনে থাকবে, এটা হচ্ছে তোমার ডবল হেলিক্সের বাংলা। চলো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 3 নম্বর। নিচের কোন কোষের অঙ্গাণুগুলি প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেল অর্গানেলস মানে হচ্ছে কোষ অঙ্গাণু, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে অপশানগুলো দেখো, লাইসোজোম এবং সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম, গলগি যন্ত্র এবং মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম নাকি মাইটোকন্ড্রিয়া। তাহলে কোন কোষ অঙ্গাণুগুলি প্রোটিন সংশ্লেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম। ওকে, এইটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে অপশান বি। রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। অনেক সময় এইটাও শুধু অপশানে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে না। আবার এখানে দুটোই দিয়েছে যেহেতু, তাই এখানে দুটোই কিন্তু আনসার হবে। এই দুটোই কিন্তু প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম কি? তোমাদের প্রথমেই 4টা দিয়েছিলাম, ওখানে মনে পড়ছে, যেগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণুর এক একটা অংশ। যে 7টা অংশ ছিল তার মধ্যে এই দুটো হচ্ছে একটা অংশ। এই এন্ডোপ্লাজমিক যে রেটিকুলামটা আছে এটা কি? এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম কোষের সাইটোপ্লাজমের ধাত্রে যে অসংখ্য সরু সরু শাসান্বিত যে নালিকা দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেন কাজটা মনে রাখবে, কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে আলাদা করে রাখাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ। কি বললাম? কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলোকে ডিফারেন্স অর্থাৎ আলাদা করে রাখাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ। আর রাইবোজোম যেটা আছে, এই রাইবোজোম হচ্ছে আদর্শ কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রাচীর, যেটা তাকেই বলা হচ্ছে রাইবোজোম বা নিউক্লিয় পর্দা বলতে পারো তোমরা। এই নিউক্লিয় লাস অথবা সাইটোপ্লাজমে অসংখ্য যেসব পর্দাবিহীন কণিকা বা দানা থাকে তাদেরকে রাইবোজোম বলে। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করা। গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাইবোজোম পালন করে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিছুটা পালন করছে। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোমের মধ্যে একটু মেনলি ডিফারেন্স আছে, সেটা তোমাদেরকে দুটো কাজের মধ্যেই আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হলো বিষয়টা? দেখো তোমাদের একটা পাশে ছবি দিয়েছি, দেখো এই পাশের ছবিটা দিয়েছি, তোমাদের সেখানে বুঝতে সুবিধা হবে অনেকটাই। এই যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা নিউক্লিয়াসের ভেতরে যে এই যে সবুজ সবুজ যে অংশগুলো গ্যাপিং অংশগুলো রয়েছে, এগুলো কি করছে? গ্যাপ করছে। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ।
এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই সবুজ সবুজ যে গ্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কী করছে, কোষের মধ্যে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়াগুলো সেগুলোকে ডিফারেন্স করে রাখছে। এটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আর রাইবোজোম কোনটা? রাইবোজোম হচ্ছে এই অংশগুলো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাইবোজোম। ছোটো ছোটো লাল লাল যে অংশগুলো বিন্দুর মতো রয়েছে, এগুলো হচ্ছে রাইবোজোম বলে। এগুলো হচ্ছে কোনা। ওকে, অসংখ্য রকম কোনা তোমরা দেখতে পাবে গোটা তোমাদের সেলটার ভেতরে, সেইগুলোকে বলা হয় রাইবোজোম। পর্দাবিহীন, কেন তো কোনো পর্দা নেই, কিন্তু পর্দাবিহীন যে কোনাগুলো তাকেই বলা হয় রাইবোজোম। এটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। একদম বোঝা গেল ছবি সমেত। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। কার্যক্রম করা কোষের মৃত্যু সেলুলার এবং আণবিক নিয়ন্ত্রণ কি নামে পরিচিত? অ্যাপোপ্টোটিস, অপজাত, ডিজেনারেশন। অপশান সি হচ্ছে নেক্রোসিস, অপশান ডি হচ্ছে অ্যাজিং অর্থাৎ সুপরিণতি। তাহলে কার্যক্রম বা কার্যকর করা কোষের মৃত্যুর সেলুলার এবং আণবিক নিয়ন্ত্রণ কি নামে পরিচিত? এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই প্রশ্নটাও অনেক এক্সামে রিপিট হয়, দেখবে সেল ডেথ, এই কথাটা মনে রাখবে। সেল ডেথ যে থাকে, কোষের যে মৃত্যু, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোটিস। এইটা কিন্তু ভালো করে নামটা মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। কোষ শব্দটি প্রথম উদ্ভাবিত হয়েছিল যার দ্বারা, মানে এই যে সেল যে টার্মটা আছে, এই সেল টার্মটা ফার্স্ট কয়েন্ড হয়েছিল কার দ্বারা বলতে হবে। অপশানগুলো দিয়েছে দেখো, সোয়ানসন, রবার্ট হুক, লিউয়েন হুক নাকি রবার্ট ব্রাউন। কার দ্বারা হয়েছিল? রবার্ট হুকের দ্বারা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের প্রথম ইনফরমেশন দেওয়ার সময়তেই বলেছিলাম। হলো, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 6 নম্বর। উদ্ভিদ কোষ সাধারণত যেটি ছাড়া হয়, অর্থাৎ প্ল্যান্ট সেল আর জেনারেলি উইদাউট রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড নাকি ভ্যাকুয়েল। তাহলে উদ্ভিদ কোষ সাধারণত লাইসোজোম ছাড়াই হয়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর তোমরা এগুলো জানো যে রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, ভ্যাকুয়েল এগুলো কার অংশ? এগুলো প্রত্যেকটাই সাইটোপ্লাজমের এক একটা অংশ। ওকে, তোমাদের ছবিটা যখন দিয়েছিলাম বা টাকচারটা, সেখানে তোমাদের আমি এই জিনিসটা বলেছি। এবার তোমাদের রাইবোজোমটা কিন্তু তোমাদের একটু আগে তোমাদের রাইবোজোম সম্পর্কে ডিটেলসে বলে দিয়েছি। আর লাইসোজোমটা কি না, লাইসোজোমটা কি একটুখানি তোমাদের বলে দিই। আদর্শ কোষের যে সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোষে যে সমস্ত পর্দা বিশিষ্ট ছোট থলির মতো কোষাঙ্গাণু থাকে, তাদেরকে লাইসোজোম বলে। আর এই লাইসোজোমের মেন কাজটা কিন্তু মনে রাখবে। রাইবোজোমের যেমন মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, তাহলে লাইসোজোমের মেন কাজ কি? লাইসোজোমের মেন কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করে কোষ অভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করা। কি বললাম? উৎসেচক ক্ষরণ করা এবং কোষ অভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করা হচ্ছে লাইসোজোমের মেন কাজ। এই মেন কাজগুলো নোট করবে। এই মেন কাজগুলো থেকে কিন্তু প্রশ্ন এক্সামে আসে, এগুলো অবশ্যই তোমরা নোট করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর। প্রকৃত নিউক্লিয়াস যেটি অনুপস্থিত, প্রকৃত নিউক্লিয়াস বলতে ট্রু নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি নাকি লাইকেন। তাহলে প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কিসে? ব্যাকটেরিয়াতে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। দেখো এবার এখানে অনেকে প্রশ্ন হচ্ছে যে অ্যালগি মানেও শৈবাল, আবার হচ্ছে লাইকেন মানেও শৈবাল, ব্যাপারটা কি? এই দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। যারা আমরা আগের বায়োলজি ক্লাসগুলো করেছো, সেখানে কিন্তু আমি তোমাদের ডিটেলসে আলোচনা করেছি এই সম্পর্কে, অ্যালগি, লাইকেন এগুলো সম্পর্কে একদম ডিটেলসে বুঝিয়েছি। তবু বলে দিচ্ছি, দেখো অ্যালগি বলতে যেটা হচ্ছে জলে থাকে, ওকে, সেটা হচ্ছে অ্যালগি শৈবাল। আর যেটা তোমাদের গাছের ওপর যে শৈবালগুলো দেখা যায় না, বিভিন্ন গাছের দেখবে ওপরে দেখবে শ্যাওলার মতো জমে যায়, সেগুলোকে বলা হয় লাইকেন। এক কথায় বলতে গেলে এইটুকুনি তুমি ডিফারেন্সটা জানো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর। বার বডি পাওয়া গেছে কোথায়? শুক্রাণুতে, মহিলা দেহকোষে। মহিলা দেহকোষ বলতে ফিমেল স্টোমাটিক সেল। ওকে, ইংলিশ টার্মগুলো তোমাদের বায়োলজি পড়তে গেলে অবশ্যই জানতে হবে। অপশান সি বলছে সাটলি কোষ, অপশান ডি বলছে পুরুষ দেহকোষ অর্থাৎ মেল স্টোমাটিক সেল। তাহলে বার বডি এটা পাওয়া গেছে কোথায়? ফিমেল স্টোমাটিক সেলে অর্থাৎ মহিলা দেহকোষে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর। কোষে রাইবোজোমের অনুপস্থিতিতে নিচের কোনটি কাজ করে না? তাহলে রাইবোজোমের অনুপস্থিতিতে কোনটি কাজ করে না? শোষণ, প্রোটিন সংশ্লেষণ, কার্বোহাইড্রেট সংশ্লেষণ নাকি রেচন মানে এক্সক্রিয়েশন। তাহলে কোনটা রাইবোজোমের অনুপস্থিতি হলে সেটা কাজ করে না? তাহলে রাইবোজোম অনুপস্থিত হলে কোনটা করবে না? নিশ্চয়ই বুঝতে পারছো, প্রোটিন সংশ্লেষণ করবে না, কেন ওর মূল কাজ তো প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে রাইবোজোম যদি অনুপস্থিত থাকে কোষে, তাহলে প্রোটিন সংশ্লেষণ হবে না। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারছো লুসিয়েন্ট। এই প্রশ্নগুলো কিন্তু বারবার এক্সামে রিপিট হতে থাকে। আর ক্লাসটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করে শেয়ারটা করে দাও প্লিজ, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলো তোমাদেরকে এইভাবে আনার জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটা?
যকৃৎ কোষ, স্নায়ু কোষ, পেশি কোষ নাকি কোনোটিই নয়? নান অফ দিস। এটা হচ্ছে স্নায়ু কোষ, এটা সকলেই তোমরা জানো। মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ, নার্ভ সেল। এবার পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক খামে অনুপস্থিত। দেখো ইংলিশ টার্মটা দেখো, নিউক্লিয়ার এনভেলপ ইজ অ্যাবসেন্ট ইন। অপশানগুলো দেখো, ইউক্যারিওটিক সেল, বোথ ইউক্যারিওটিক অ্যান্ড ব্যাকটেরিয়াল সেল, মানে ইউক্যারিওটিক এবং ব্যাকটেরিয়া উভয় কোষটা কি বলতে চাইছে। অপশান সি বলছে ব্যাকটেরিয়া, অপশান ডি বলছে নান অফ দিস, মানে কোনোটিই নয়। পারমাণবিক খামে অনুপস্থিত হচ্ছে ব্যাকটেরিয়া, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নিউক্লিয়ার এনভেলপ ইজ অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর। নিউক্লিওয়েড থাকে, মানে নিউক্লিওয়েড প্রেজেন্ট থাকে কোথায়? প্রোক্যারিওটিসে, সবুজ শ্যাওলা গ্রিন অ্যালগিতে, নাকি প্রোটোজোয়াতে, নাকি আবদ্ধ জলে? আবদ্ধ জল বলতে বাউন্ড ওয়াটার। তাহলে নিউক্লিওয়েড থাকে কোথায়? প্রোক্যারিওটিসে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাইটাল প্রশ্ন এটাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোষ তত্ত্বকে সামনে রাখা হয়েছিল যার দ্বারা? অর্থাৎ কোষ তত্ত্বকে প্রথম সামনে তুলে ধরেছিল কে, সেটা বলতে হবে। কোন বিজ্ঞানী? এটাও তোমাদের প্রথমেই আমি ইনফরমেশনে বলেছিলাম, আশা করি প্রথম থেকে যারা ক্লাসটা দেখছো এটার আনসার করতে পারবে। এটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং কত সালে সেটাও তোমাদের আমি সেখানে বলে দিয়েছি। ওকে, সেটা আর বলছি না, যারা প্রথমে দেখোনি প্রথমটা থেকে দেখো, ওখানে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন 14 নম্বর। লুসিয়েন্টের 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, রবার্ট হুক, স্লেইড এবং সোয়ান নাকি লিউয়েন হুক? তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? এই আবিষ্কারকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এই আবিষ্কারকগুলো থেকে। তাই এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রবার্ট ব্রাউন। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট হুক কি আবিষ্কার করেছে? কোষ, একটু আগের কোশ্চেনই তোমাদের বললাম। আচ্ছা, স্লেইডেন এবং সোয়ান কি আবিষ্কার করেছেন? সেটাও তোমাদের একটু আগে বললাম। পরপর একদম কোশ্চেনগুলো ছিল, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 15 নম্বর। নিচের কোনটি কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর নামে পরিচিত? এটা সকলেই আনসার দিতে পারবে। গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস নাকি রাইবোজোম? তাহলে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কোনটাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো? এবার মাইটোকন্ড্রিয়া কোন অংশটা থাকে? তোমাদেরকে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে ছবিটা তোমরা দেখবে। তোমাদের প্রথমেই যে ছবিটা আমি দুটো দেখিয়েছি, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষে, সেই ছবিটার ভেতরেই তোমাদের লিখে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া কোনটা, একদম সুন্দর করে ছবিতে বোঝানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর। নিচের কোনটি বৃহত্তম কোষাঙ্গাণু? মোস্ট ইম্পর্টেন্ট। বৃহত্তম কোষাঙ্গাণু কোনটা? লার্জেস্ট সেল অর্গানেলস। অর্গানেলস বলতে কোষাঙ্গাণুকে বোঝানো হয়, সেলস অর্গানেলস। তাহলে ক্রোমোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া নাকি গলগি বডিজ? তাহলে নিচের কোনটি বৃহত্তম কোষাঙ্গাণু? এটা হচ্ছে প্লাস্টিড, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা কথা বলে রাখি, এই প্লাস্টিড হচ্ছে সাইটোপ্লাজমেরই একটা অংশ কোষাঙ্গাণুর। তাই এই প্লাস্টিড সম্পর্কে একটুখানি বলে দিই, কেননা তোমাদের প্রত্যেকটাই তো একটা একটা করে বলে দিতে হবে। তোমাদের এই প্লাস্টিড সম্পর্কে একটুখানি বলে দিই। মোটামুটি অনেকগুলি তোমাদের বলে দিয়েছি কোষাঙ্গাণু সম্পর্কে, তো প্লাস্টিডটা বাকি আছে। প্লাস্টিডটা কি একটুখানি জেনে নাও। আদর্শ কোষে সাইটোপ্লাজমে, বিশেষ করে উদ্ভিদ কোষে ডিম্বাকার, উপবৃত্তাকার বা তারকাকার বলতে পারো ইত্যাদি আকৃতি বিশিষ্ট যে রঞ্জক পদার্থপূর্ণ বা রঞ্জক পদার্থবিহীন যেসব অঙ্গাণু সালোক সংশ্লেষে, খাদ্য সঞ্চয়ে এবং ফুলের পরাগযোগে সাহায্য করে তাদেরকে বলা হয় প্লাস্টিড। বুঝতে পারলে? এই প্লাস্টিড আবার 3 প্রকার। একটা সবুজ প্লাস্টিড বা যেটাকে বলা হয় ক্রোপ্লাস্টিড বলতে পারো, রঙিন প্লাস্টিড একটা হয় যেটাকে ইংলিশ টার্ম হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, আর একটা বর্ণহীন প্লাস্টিড, সেটাকে ইংরেজিতে কি বলে? লিউকোপ্লাস্টিড। তোমরা নামগুলো নিশ্চয়ই শুনেছো, ক্রোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। বাংলায় হচ্ছে সবুজ প্লাস্টিক, রঙিন প্লাস্টিক আর বর্ণহীন প্লাস্টিড, এই 3 প্রকার হচ্ছে প্লাস্টিড হয়। তাহলে প্লাস্টিডের কাজ এবং প্লাস্টিড প্রকারভেদটা তোমরা বুঝতে পারলে। আর প্লাস্টিড কার অংশ? সাইটোপ্লাজমের অংশ। স্ট্রাকচারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বা ছবিটা দেখে। ওকে, আর একটা পড়ে রইল মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াটা কি? এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমাদের সাইটোপ্লাজমের একটা অংশ, কোষাঙ্গাণুর মধ্যে পড়ে। এটাও একটা কোষাঙ্গাণু, সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে আদর্শ কোষের, মানে ইউক্যারিওটিক যে কোষটা আছে সেই কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তকারে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার, সূত্রাকার, যে গোলাকার ইত্যাদি রকম যেসব অঙ্গাণুগুলো থাকে কোষের শক্তি উৎপন্ন করে, সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার হলো বিষয়টা? ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবিগুলো ভালো করে দেখবে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। এটাই হচ্ছে শক্তি, পাওয়ার সাপ্লাই করে, এটা শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ওকে, তাহলে ক্লিয়ার হলো তাহলে মাইটোকন্ড্রিয়াটা। আর গলগি বডিজ কোনটাকে বলছে? গলগি বডি সেটাকে বলছে আদর্শ কোষের সাইটোপ্লাজমের একটা কোষাঙ্গাণু। এটাও এই আদর্শ কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে চ্যাপ্টা থলির মতো যে সমস্ত অঙ্গাণু পরপর সমান্তরালভাবে সাজানো থাকে তাদের একসাথে গলগি বডিজ বলে বা গলগি বস্তু বলে। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা গলগি বডি বলছে, পাশে ছবিটা তোমাদের দিয়েছে ওই জন্য। ওকে,
আচ্ছা, প্রশ্ন আবার এটাও আসতে পারে, অনেক সময় প্রশ্ন এটাও আসে, এই গলগি বডিজের মূল কাজটা কি? মূল কাজগুলো কিন্তু জেনে রাখতে। মেন কাজ কি গলগি বস্তু? না, গলগি বস্তু কোষের ক্ষারিত যে পদার্থ থাকে সেগুলোকে সংগ্রহ করে এবং পরিবহনে সহায়তা করে। মানে গলগি বস্তু কোষের ভেতর যে ক্ষারিত যে পদার্থগুলো থাকে সেগুলোকে কি করছে? সংগ্রহ করছে, মানে জড়ো করছে, আবার সেটাকে পরিবহন করতেও সাহায্য করছে। এটাই হচ্ছে গলগি বডিজের মেন কাজ। এই প্রত্যেকের মেন কাজগুলো এবং সেগুলোকে কোনটাকে কি বলে, কাকে বলে, এগুলো তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছে, এগুলো অবশ্যই তোমরা নোট করবে, এক্সামে কিন্তু এখান থেকে কাজে লাগবে তোমাদের। ওকে, চলো লুসিয়েন্টের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 17 নম্বর। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ হলো কোনটি? এটা আনসার দিতে পারবে কোষের ঝিল্লি, কোষ প্রাচীর, নাকি টেনোপ্লাস্ট, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উদ্ভিদ কোষের বাইরের আবরণকে কি বলা হয়? সেল ওয়াল বলা হয়, অর্থাৎ কোষ প্রাচীর। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের সাইটোপ্লাজমে পাওয়া ঝিল্লির অনিয়মিত ছোট নালিকাকার অন্তর্জালকে বলা হয় গলগি বডিজ, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি মাইটোকন্ড্রিয়া। প্রত্যেকটাই তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, তাই এইগুলোকে আর নতুন করে বোঝাতে হবে না। তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? কোষের সাইটোপ্লাজমে পাওয়া ঝিল্লির অনিয়মিত ছোট নালিকাকার যে অন্তর্জাল সেটাকে কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। একটু আগেই তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বলেছি আমি। ওকে, যে শাসান্বিত যে নালিকা দিয়ে অনিয়মিত যে প্রকোষ্ঠে বিভক্ত থাকে সেগুলোকে বলা হয় কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাশে ছবিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে কোনটাকে। এগুলো দিয়ে কি সবুজ সবুজ যে অংশগুলো রয়েছে এগুলো কী করছে? ডিফারেন্স সৃষ্টি করছে একটা। কোষের মধ্যে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া তাদেরকে আলাদা করে রাখাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 19 নম্বর। একটি কোষে প্রোটিন সংশ্লেষণের স্থান হলো কোনটি? এটা সকলেই আনসার দিতে পারবে। প্রশ্ন কীরকমভাবে ঘুরিয়ে আসছে দেখতে পাচ্ছ। প্রোটিন সংশ্লেষণের স্থান কোনটা সেটা জানতে চেয়েছে। তা লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নাকি গলগি বডিজ? রাইট আনসার রাইবোজোম হবে। এটা প্রোটিন সংশ্লেষণের মুখ্য ভূমিকা তো রাইবোজোমই পালন করে, তাই রাইবোজোম হচ্ছে রাইট আনসার হবে। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর। এটা একটা ভালো প্রশ্ন। ডিএনএর হাইড্রোফিলিক প্রকৃতি যার উপস্থিতির কারণে ঘটে। ডিএনএর যে হাইড্রোফিলিক যে প্রকৃতিটা থাকে সেটা কার উপস্থিতির কারণে ঘটে সেটা বলতে হবে। ফসফেট গ্রুপ, হাইড্রোজেন বন্ধন একটি সংখ্যা, না ডিঅক্সিরাইবোজ সুগার, নাকি থাইমিন বেস। তাহলে কার ওপর ঘটে? এটা হচ্ছে ফসফেট গ্রুপের ওপর। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ডিএনএ যে হাইড্রোফিলিক যে প্রকৃতিটা সেটা হচ্ছে ফসফেট গ্রুপের উপস্থিতির কারণে হয়ে থাকে। লুসিয়েন্টের এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো লুসিয়েন্টের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 21 নম্বর। কোষীয় শ্বাস প্রশ্বাসের স্থান কোনটা? গলগি বডিজ, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নাকি লাইসোজোম? তাহলে কোষীয় শ্বাস প্রশ্বাসের স্থান হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়, শক্তি উৎপন্ন করে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 23 নম্বর। লিউকোপ্লাস্ট পাওয়া যায় প্রধানত মূলের কোষে, সেল অফ রুট। অপশান বি বলছে সেল অফ লিফ অর্থাৎ পাতার কোষে, সেল অফ স্টিম অর্থাৎ স্টিমের কোষে, সেল অফ ফ্লাওয়ার্স মানে ফুলের কোষে। তাহলে লিউকোপ্লাস্ট পাওয়া যায় প্রধানত সেল অফ রুটে অর্থাৎ মূলের কোষে। ওকে, লিউকোপ্লাস্ট ফাউন্ড ইন মেনলি সেল অফ রুট, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর। ফুল ও বীজের আকর্ষণীয় রঙের কারণ কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফুল ও বীজের যে আকর্ষণীয় যে রঙগুলো হয় একদম কালারফুল, এর কারণটা কি? ক্রোমোপ্লাস্ট, টোনোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, নাকি কোরোপ্লাস্ট? দেখো একটু আগে তোমাদের প্লাস্টিক সম্পর্কে বলছিলাম, সেইখানে দেখো তোমাদের এটা বলেছিলাম ক্রোমোপ্লাস্ট। ওকে, এই ক্রোমোপ্লাস্টটা হচ্ছে তোমার কি করে? ফুল ও বীজের আকর্ষণীয় রঙের কারণ। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তাহলে একটু আগে যখন আমি তোমাদের প্লাস্টিডের বর্ণনা দিচ্ছিলাম, 3টে প্রকার বললাম, সেখানে যারা ক্লাসটা মন দিয়ে শুনেছো নিশ্চয়ই আনসারটা করতে পারবে। এখান থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসে এই ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, কোরোপ্লাস্ট সম্পর্কে। কোরোপ্লাস্টিড বলতে বা কোরোপ্লাস্ট বলতে সবুজ যেটা সেটাকে বলা হয় কোরোপ্লাস্ট, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিল, যেটা এই যে বললাম ফুল ও বীজে আকর্ষণীয় রং বলেছে, মানে ডিফারেন্স বিভিন্ন রকমের রং হবে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট। আর কোরোপ্লাস্ট যেটা হবে, কোরো যখন থাকবে তখন সেটা সবুজ রং হবে। ওকে, অনলি ফর গ্রিন। আর লিউকোপ্লাস্ট যখন বলবে, লিউকোপ্লাস্ট এই যে অপশন সি এ ছিল লিউকোপ্লাস্ট, এটা মানে একদম রংবিহীন মানে বর্ণহীন, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট, কোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট 3টে জিনিস বুঝতে পারলে কোনটাকে কি বলে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পাতার সবুজ রং যার কারণে হয়। হ্যাঁ দেখো এই প্রশ্নটা আবার এরকমই দিয়েছে একটু ঘুরিয়ে, তাহলে এটা আনসার নিশ্চয়ই সকলে দিতে পারবে। কোনটা হবে বলো? ক্রোমোপ্লাস্ট, টোনোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, নাকি কোরোপ্লাস্ট? এটা হবে কোরোপ্লাস্ট। কোরো যখনই থাকবে তখন সেটা কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে। এটা সবসময় গ্রিনকে রিপ্রেজেন্ট করে। ওকে, গ্রিন মানে সবুজ, পাতা সবুজ অংশ কি? কোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্টটা কি? একটু আগেই তোমাদের বললাম রঙিল, কালারফুল হবে। আর লিউকোপ্লাস্টটা হচ্ছে তোমাদের বর্ণহীন হবে, কোনো কালার থাকবে না। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোষের আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোম, নিউক্লিওজোম, রাইবোজোম নাকি গলগি বডি? কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। লাইসোজোম যেটা থাকে সেটা হচ্ছে কোষের আত্মঘাতী থলি। যেমন হচ্ছে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, সেরকমই আর একটা প্রশ্ন হচ্ছে কোষের আত্মঘাতী থলি কাকে বলে? সুইসাইড ব্যাগ, ইংলিশ টার্মটাও কিন্তু মনে রাখবে। ওকে, এটাকে বলা হয় লাইসোজোমকে। এই লাইসোজোমটা কি? লাইসোজোম হচ্ছে আদর্শ কোষের সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোষে যেসব পর্দা বিশিষ্ট ছোট্ট থলির মতো অংশগুলি থাকে তাদেরকে লাইসোজোম বলে। ছোট্ট থলির মতো যে অংশগুলো থাকে তাকে বলবে লাইসোজোম। ওকে, একটু আগে তোমাদের লাইসোজোমের কাজটাও বলেছি। উৎসেচক ক্ষরণ করে কোষ অভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করাই হচ্ছে লাইসোজোমের মেন কাজ। কি বললাম? উৎসেচককে ক্ষরণ করে এবং কোষ অভ্যন্তরে মানে কোষের ভেতরে পরিপাককে সহায়তা করে, সেটাই হচ্ছে লাইসোজোমের মেন কাজ কোষের। পাশে ছবিটা রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 27 নম্বর। লাইসোজোমে পাওয়া এনজাইম হলো কোষের রস, নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম নাকি হাইড্রোক্লোরিক এনজাইম? রাইট আনসার কোনটা হবে? হাইড্রোক্লোরিক এনজাইম হবে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এনজাইম কথার অর্থ হচ্ছে উৎসেচক। একটু আগেই তোমাদের যেটা বললাম আগের প্রশ্নটাতে, এই হাইড্রোক্লোরিক এনজাইমটাকে কি করে? ক্ষরণ করে এবং কোষ অভ্যন্তরীণ পরিপাককে সহায়তা করে। এটাই হচ্ছে লাইসোজোমে পাওয়া এনজাইম বা উৎসেচক। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর। কোষে 80%-এর বেশি পদার্থ হলো কোনটি? এটা সকলেই জানো। প্রোটিন, খনিজ, জল নাকি চর্বি? কি থাকে? 80%-এর বেশি জল থাকে কোষেতে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কোষ তত্ত্ব দেওয়া হয় যার দ্বারা, অর্থাৎ কোষ তত্ত্ব মানে সেল থিওরিটা কার দ্বারা প্রথম পাওয়া হয়েছিল? পাস্তুরের দ্বারা, রবার্ট হুকের দ্বারা, সিলিডেনের দ্বারা নাকি টি সোয়ানের দ্বারা? দেখে এই আনসারটা কে করতে পারে? কোষ তত্ত্ব পাওয়া যায় কোথায়? প্রথমে বলেছিলাম এখানে অপশান সি আনসার হবে সিলিডেন এবং অপশান ডি আনসার হবে হচ্ছে টি সোয়ান। এখানে দুটো আনসার, মানে এই দুটোকে হচ্ছে সি এবং ডি হচ্ছে কোষতত্ত্ব সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিল, এনাদের দ্বারা প্রথম পাওয়া যায়। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 30 নম্বর। যেটি থাকার ক্ষেত্রে একটি উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে পৃথক, অর্থাৎ একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ থেকে যে ডিফারেন্সটা যে থাকে সেটা কি থাকলে সেটা ডিফারেন্সটা হবে? ক্লোরোপ্লাস্ট, কোষের ঝিল্লি, কোষ প্রাচীর নাকি নিউক্লিয়াস? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে কোষ যেটি থাকার ক্ষেত্রে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে পৃথক সেটা হচ্ছে কোষ প্রাচীর। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সেল ওয়াল। এই কোষ প্রাচীরটা হচ্ছে আদর্শ কোষের চারিদিকে, অর্থাৎ কোষ মধ্যস্থ সজীব অংশের বাইরে যে মানে একটা পুরু বা দৃঢ় যে একটা প্রাচীর থাকে তাকে কিন্তু কোষ প্রাচীর বলা হয়ে থাকে। এক কথায় তোমরা যদি বলতে চাও, এক কথায় যদি তোমরা সেটা বলতে চাও, এটাকেই হচ্ছে তোমার কোষ প্রাচীর বলে। এই সেল ওয়াল বা কোষ প্রাচীর হচ্ছে সজীব অংশকে রক্ষা করে। কি অংশকে রক্ষা করে? কোষ প্রাচীর সজীব অংশকে রক্ষা করে। আর একটা জিনিস মনে রাখবে, কেবলমাত্র উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার কোষেই এই প্রাচীর কিন্তু থাকে। কি বললাম? কেবলমাত্র উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার কোষে কোষ প্রাচীর কিন্তু থাকে, আদার্স কিন্তু কোষ প্রাচীর কোথাও থাকে না। আর কোষ প্রাচীর আর কোষ পর্দা দুটো কিন্তু আলাদা, এই দুটো কিন্তু মনে রাখবে। সেল মেমব্রেনকে বলা হয় কোষ পর্দা আর সেল ওয়ালকে বলা হয় কোষ প্রাচীর। কোষ পর্দা, কোষ প্রাচীর দুটো কিন্তু আলাদা। কোষ পর্দা হচ্ছে প্রোটোপ্লাজমকে রক্ষা করে, আর কোষ প্রাচীর কি না সজীব বস্তুকে রক্ষা করে। দুটো ডিফারেন্স আছে কিন্তু, অবশ্যই এটা জানবে। তাহলে বোঝা গেল কোষ প্রাচীর সম্পর্কে কার দেখা যায় এবং এর ডিফারেন্সটা কি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, গলগি বডির প্রধান কাজ কি? এটা অলরেডি আমি গলগি বডি যখন বলছিলাম একটু আগে তখন তোমাদের বলে দিয়েছি, তবুও তোমরা বলো এটা রাইট অ্যান্সার কি হবে? গলগি বডির প্রধান কাজ কি? লুসিয়েন্টের প্রশ্ন ছিল এটা। শোষণ, কোষ বিভাজন, কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন। অপশান সি হচ্ছে হজমকারী এনজাইম উৎপাদন করা, এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক, হজমকারী উৎসেচক উৎপাদন করা। অপশান ডি হচ্ছে নিঃসরণ। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? অপশান ডি নিঃসরণ। গলগি বডিজের প্রধান কাজ হচ্ছে নিঃসরণ। ওকে, যে গলগি বডিজ কোষের যে ক্ষারিত পদার্থ সেটাকে সংগ্রহ করে এবং পরিবহনে সহায়তা করে। গলগি বডির প্রধান কাজ হচ্ছে কোষের মধ্যে সংশ্লেষিত যে প্রোটিন এবং লিপিডগুলিকে সাজায়, সংশোধন করে এবং পরিবহন করে। এটা যদি এক কথায় তোমরা বলতে চাও সেটা হচ্ছে সিক্রেশন। ওকে, বা সিক্রেটরি বলা হয় নিঃসরিত অংশ। গলগি বডিদের প্রধান কাজ, অনেক সময় সিক্রেশনও থাকে আবার সিক্রেটরি থাকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 32 নম্বর। লাইসোজোমের কাজ কি? দেখো প্রত্যেকটার কাজ থেকেই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। লুসিয়েন্টের বেশিরভাগ প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা এবং বারবার রিপিটেড হয়, তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু লুসিয়েন্টের প্রশ্নগুলো। অলরেডি তোমাদের লাইসোজোম সম্পর্কে যখন বলছিলাম তখন বলেছি, তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? লাইসোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিং করা, অন্তঃকোষীয় পরিপাক করা নাকি চর্বি সংশ্লেষণ করা? রাইট অ্যান্সার হবে অন্তঃকোষীয় পরিপাক করা। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন্টারসেলুলার ডাইজেশন করা হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। অন্তঃকোষীয় যে পরিপাক, বাংলায় বললে অন্তঃকোষীয় পরিপাক করা, এটা হচ্ছে লাইসোজোমের
প্রধান কাজ। উৎসেচক যে ক্ষরণ হয় সেই কোষ অভ্যন্তরের ভেতর যে অন্তঃকোষীয় যে পরিপাকে সহায়তা করা, এটা লাইসোজোমের প্রধান কাজ। থলির মতো যে পর্দা বিশিষ্ট যে থলির মতো যে অংশগুলো থাকে বিশেষ করে প্রাণী কোষে, তাকে বলা হয় লাইসোজোম। বুঝতে পারছো লাইসোজোম কোনটাকে বলে? এই যে দেখো তোমাদের ছবিটা দিয়েছি, এইটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম অংশটা। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, লাইসোজোম হচ্ছে কার অংশের ভেতর পড়ছে? দেখো ছবিটা তোমাদের পাশে দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। লাইসোজোম হচ্ছে কোষ অঙ্গাণু। কার? সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু হচ্ছে একটা লাইসোজোম। প্রাণী কোষে যে পর্দা বিশিষ্ট ছোট্ট থলির মতো যে অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার লাইসোজোম। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 33 নম্বর। ক্রোমোজোম যেটি দ্বারা গঠিত হয়, ডিএনএ এবং প্রোটিন এবং আরএনএ। তাহলে ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়? এটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয় ক্রোমোজোম। ওকে, এটা কিন্তু জানবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রোমোজোম সম্পর্কে একটুখানি ইনফরমেশন দেবো। ক্রোমোজোম হলো একটি দীর্ঘ ডিএনএ অণু যার সমস্ত জিনগত উপাদান থাকে। এবার দেখো মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে। কজোড়া? 23 জোড়া। 22 জোড়া ক্রোমোজোম যে থাকে, যাকে অটোজোমও কিন্তু বলা হয়ে থাকে। এখান থেকেও দেখবে প্রশ্ন আসে। আর এক জোড়া যে ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম বলা হয়। ওকে, মোট হচ্ছে 46টি। 23 জোড়া মানে হচ্ছে মোট হচ্ছে 46টি। ওকে, বোঝা গেল? তা প্রশ্ন কিন্তু দেখে আনসার করবে জোড়ায় বলছে নাকি টিয়ে বলছে। 46টি আর হচ্ছে 23 জোড়া। ক্রোমোজোম হলো নিউক্লিয়াসে উপস্থিত থাকে, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জেনেটিক তথ্য বহন করাই হচ্ছে ক্রোমোজোমের মূল কাজ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ক্রোমোজোমের মূল কাজ হচ্ছে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, অর্থাৎ বাবার থেকে ছেলে এর শরীরে জেনেটিক তথ্য পরিবহন হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ক্রোমোজোমের কাজ। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 34 নম্বর। কোষ প্রাচীর হয়, মানে কোষ প্রাচীর ভেদ্যযোগ্য। অপশান বি হচ্ছে নির্বাচিতভাবে প্রবেশযোগ্য, অপশান সি হচ্ছে অর্ধভেদ্য, অপশান ডি হচ্ছে অভেদ্য, মানে যেটা ভেদ করতে পারে না সেটাকে বলে অভেদ্য। ওকে, তাহলে কোষ প্রাচীর কোনটা? একটু আগে কোষ প্রাচীর সম্পর্কে তোমাদের বললাম। তাহলে কোষ প্রাচীর হচ্ছে ভেদ্যযোগ্য। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ভেদ্য পর্দা হচ্ছে কোষ প্রাচীর। কেবলমাত্র উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষে এই কোষ প্রাচীর কিন্তু দেখা যায়। ওকে, চলো এখানে একটা ছবি দিই তোমাদের, সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে অংশটা, বাইরের যে অংশটা টাকচাটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোষ প্রাচীর। বাইরের একদম স্তরটাকে, এই যে কোষ প্রাচীর বাইরের স্তরটাকে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 35 নম্বর। মাইটোকন্ড্রিয়ার ভেতরের ঝিল্লি থেকে ভাঁজ করাকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের ঝিল্লি থেকে ভাঁজ করা যে অংশটাকে, তাকে কি বলা হয়? ক্রিস্ট, অক্সিসোম। দেখো ইংলিশ টার্ম তোমাদের বায়োলজিতে পড়তেই হবে। অক্সিসোমের কোনো বাংলা আমার জানা নেই, বা এটাকে অক্সিসোমই বলে, এক্সামে এলেও তোমার অক্সিসোমই হবে। আর অপশান সি হচ্ছে সিন্টারনিয়া, অপশান ডি হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে জরায়ু। ওকে, প্রশ্ন এলে তোমাদের ম্যাট্রিক্সই থাকবে এক্সামে। তাই কিছু কিছু বায়োলজিক্যাল টার্ম তোমাদের ইংলিশই মনে রাখতে হবে, এর বাংলা হয় না। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ঝিল্লি থাকে ভাঁজ করা, তাকে কি বলা হয়? তাকে ক্রিস্ট বলা হয়। ওকে, বা ক্রিস্টা বলা হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এটা কি অ্যাকচুয়ালি তোমাদের পাশে ছবিটা দেখালে বুঝতে পারবে। মাইটোকন্ড্রিয়া কোথায়? এই ছবিটার ভেতরে মাইটোকন্ড্রিয়া কোথায়? এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখো এরকম প্যাঁচালো টাইপের ঝিল্লির মতো অংশ রয়েছে না? দেখো তোমাদের জুম করে যদি দেখানো হয়, এই অংশটা ধরো এটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে প্যাঁচানো প্যাঁচানো যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, অংশগুলো, এই অংশগুলোকে কি বলা হচ্ছে? ক্রিস্টা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ক্রিস্টা। বোঝা গেল বিষয়টা? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে প্যাঁচানো ঝিল্লির মতো অংশ থাকে বা ভাঁজ করা, তাকে কি বলা হয়? ক্রিস্টা বলা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আজকে তোমাদের এই কটা প্রশ্ন ছিল, ফার্স্ট পার্টে রেখেছিলাম তোমাদের। নেক্সট পার্ট তোমাদেরকে আনবো এই সেল তত্ত্ব থেকেই। তোমাদের লুসিয়েন্টের আরও কিছু প্রশ্ন রয়েছে, আরও গোটা 30, সেই প্রশ্নগুলো কভার করব সাথে তোমাদের এক্সট্রা ইনফরমেশান দিয়ে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না, যাতে অন্যদেরও অনেকটা হেল্পফুল হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান পাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।